সামনের উইকেন্ডে মন্দারমণি বেড়াতে যাবে শুনে খুব খুশি হয়ে গেল কলি। শুধু তাই নয়, আদিত্য বলেছে বিচ রিসর্টে থাকবে। অনেক দিনের শখ ছিল কলির, বেড়াতে গিয়ে বিচ রিসর্টে থাকবে। আদিত্য তার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে। শুধু এটাই তো নয়, কলির সমস্ত ইচ্ছেই পূরণ করে তার প্রিয় আদি। নিজের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও সব সময় কলিকে খুশি রাখার চেষ্টায় কোনো ত্রুটি রাখে না আদি। মাঝে মাঝে সব কিছু স্বপ্নের মতো মনে হয় কলির। আদিত্যর মতো ভালো ছেলেকে সে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। দুজন দুজনকে খুব ভালোবাসে তারা। 2 বছর আগেও কলি ভাবতে পারত না এত সুন্দর একটা জীবন তার জন্য অপেক্ষা করে আছে। ভাবতেও পারত না বিক্রমের বিশাল বড় বাড়ির সেই অন্ধকার জীবন থেকে কোনোদিনও মুক্তি পাবে সে। সে ভেবে নিয়েছিল বিক্রমের অনুগত দাসী হয়েই বাকি জীবনটা কাটাতে হবে তাকে। সেই সব দিনের কথা ভাবলে এখনও কলির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। তখন একটা ক্যাফেতে কাজ করত কলি। বয়স সবে 23। বাবার অকাল মৃত্যু হঠাৎ করেই যেন বেশ খানিকটা বয়স বাড়িয়ে দিয়েছিল তার। অসুস্থ মায়ের সব দায়িত্ব তখন তার ঘাড়ে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও মুখে হাসি নিয়ে রোজ ক্যাফেতে গিয়ে হাজির হতো কলি। হাসি মুখে কাস্টমারদের কফি আর স্ন্যাক্স সার্ভ করত। বেশ কয়েকদিন ধরেই লোকটাকে খেয়াল করছিল কলি। রোজ নির্দিষ্ট সময়ে তাদের ক্যাফেতে আসে। রোজ এসে একা 1 কাপ কফি নিয়ে বসে থাকে বেশ কিছু সময়। আশেপাশের লোকেদের পর্যবেক্ষণ করে। কলিকে ডেকে একদিন সে জিজ্ঞেস করল, কি নাম তোমার? কলি। বাহ কলি, তোমাকে আমার ভালো লেগেছে। আমার সঙ্গে 1 কাপ কফি খাবে? রোজ রোজ একা খেতে ভালো লাগে না। নিজের সঙ্গে সঙ্গে কলির জন্যও কফি অর্ডার দিল লোকটা। বেশ অবাক হয়ে গেছিল কলি সেদিন। এরপর বেশ কিছুক্ষণ কফি খেতে খেতে তার সঙ্গে গল্প করল লোকটা, মানে বিক্রম চৌধুরী। কলির ব্যাপারে সব কিছু জানল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বাধ্য হয়ে তাকে এই কাজ করতে হচ্ছে বলতে গিয়ে প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ল কলি। তাকে সান্ত্বনা দিল বিক্রম। এরপর প্রতিদিনই বিক্রমের সঙ্গে কথা হতে লাগলো কলির। একদিন তাকে বাইরে নিয়ে গেল বিক্রম। একটা পার্কে পাশাপাশি বসে সে জানালো কলিকে ভালোবাসে সে, তাকে হেল্প করতে চায়, মায়ের চিকিৎসার টাকা দিতে চায়। বিনিময়ে শুধু কলিকে তার সঙ্গে থাকতে হবে। প্রস্তাবটা শুনে ঘাবড়ে গেল কলি। বিক্রমকে সেও মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু একসঙ্গে থাকার ব্যাপারটা ঠিক ভালো লাগলো না তার। কিন্তু এদিকে মায়ের ট্রিটমেন্টের জন্য টাকাটাও দরকার। খানিক ভেবেচিন্তে রাজি হয়ে গেল সে। এরপর শুরু হলো কলির নতুন জীবন। প্রথম প্রথম কয়েকদিন বেশ ভালোভাবে কাটলো। কলিকে ভালোবাসায় ভরিয়ে দিল বিক্রম। মায়ের অপারেশন হয়ে গেল। মা অনেকটা সুস্থ হয়ে উঠল। খুব খুশি কলি। কিন্তু ধীরে ধীরে সব কিছু কেমন যেন পাল্টে যেতে লাগলো। নিজেকে বিক্রমের কাজের লোক মনে হতে লাগলো কলির। তবু ভালোবাসার খাতিরে সব কিছু মেনে নিল সে। কিন্তু যখন মা বাড়ি ফিরে আসতে কলি মায়ের সঙ্গে গিয়ে থাকতে চাইল, তখনই ভোল পাল্টে গেল বিক্রমের। জানালো যে সে প্রায় 1 লাখ টাকা খরচ করেছে কলির মায়ের পেছনে। সে টাকা এখনই শোধ করতে হবে কলিকে, না হলে সে কলিকে চোর অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেবে। শুনে অবাক হয়ে গেল কলি। দুর্দিনে যে মানুষটাকে
তার ভগবান বলে মনে হয়েছিল, সেই এখন যেন শয়তানের আর এক রূপ হয়ে উঠল। দিনের বেলা সে যখন বাইরে যায় তখন কলিকে চাবি বন্ধ করে যায়, সারাক্ষণ চোখে চোখে রাখে তাকে। এমনকি কলির কাছ থেকে তার ফোনটাও কেড়ে নিল সে। অনেক বলে কয়ে মায়ের সঙ্গে কথা বলার পারমিশনটুকু পেল কলি। তাও যা বলবে সেটা বিক্রমের সামনে বসেই বলতে হবে। ধীরে ধীরে কলির গায়ে হাত তুলতে লাগলো বিক্রম। পান থেকে চুন খসলেই মেজাজ বিগড়ে যায় তার। সারাক্ষণ ভয়ে সিঁটিয়ে থাকে কলি। বিক্রমের বিকৃত রুচির শিকার হয়ে ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে থাকলো সে। এর মধ্যে একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন কলির মা। কলি হাতে পায়ে ধরে শেষ দেখা দেখতে ছুটে গেল। কাজ শেষ হতেই বিক্রম আবার তাকে সঙ্গে করে নিয়ে চলে এলো। এবার খানিকটা বেপরোয়া হয়ে উঠল কলি। সে বুঝতে পারল যেমন করেই হোক বিক্রমের হাত থেকে বাঁচতে হবে তাকে। সুযোগের অপেক্ষায় রইল সে। একদিন সন্ধেবেলা নেশা করে বাড়ি ফিরল বিক্রম। টলমলো পায়ে ঘরে ঢুকে অন্য দিনের মতোই চাবি লাগিয়ে দিল। তারপর চাবিটা নিজের প্যান্টের পকেটে রেখে দিল। রোজ রাতে চাবিটা যে সে কোথায় রাখে তা আজ পর্যন্ত জানতে পারেনি কলি। আজ দেখল প্যান্টের পকেটে রাখল বিক্রম। মিনিট দুয়েকের মধ্যেই বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল সে। তারপর ওই জামা কাপড়েই বিছানায় এসে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে নাক ডাকাতে লাগলো। মনে মনে হিসেব করে নিল কলি। নিজের মানিব্যাগ আর ফোনটা নিয়ে নিল। খুব সন্তর্পণে বিক্রমের পকেটে হাত ঢুকিয়ে চাবিটা বার করে নিল সে। আর সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে গেল বিক্রমের। দৌড়ে গিয়ে চাবি খোলার চেষ্টা করল কলি। বিক্রমও উঠে দাঁড়িয়ে তার পেছনে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না, পড়ে গেল। আবার উঠে দাঁড়ালো সে, কিন্তু ততক্ষণে দরজা খুলে বাইরে চলে এসেছে কলি। কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড় দিল সে। এরকম প্রাণপণ দৌড় কোনো দিন দেয়নি কলি। বড় রাস্তায় এসেও দৌড় থামালো না সে, দৌড়াতেই লাগলো। এক সময় আর পারল না সে, রাস্তাতেই লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে সে দেখল একটা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে সে। ঘাড় ঘোরাতে দেখতে পেল মাঝবয়সী একজন পুরুষ আর মহিলা উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে আছে। পরে জানতে পারল এরাই তাকে রাস্তা থেকে তুলে এনেছেন। তাদের চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়েছিল সে। আরে কি হলো? তরকারি পুড়ে গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা ঘরে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, কি ভাবছো? হঠাৎ পেছন থেকে আদির গলার স্বরে সম্বিত ফিরে এলো কলির। কিছু না, বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছি। কি করব না করব মনে মনে ওই সব প্ল্যান করছিলাম, জবাব দিল কলি। আদিকে সে তার অতীত নিয়ে কিছুই জানায়নি। আদি কখনো সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেসও করে না। সে শুধু কলিকে ভালোবাসে আর এটুকু জানে যে কলিও তাকে খুব ভালোবাসে। পাগল একটা, প্রশ্রয়ের গলায় বলে চলে গেল আদি। নির্দিষ্ট দিনে মন্দারমণি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল আদি আর কলি। গাড়ি বুক করেছে আদি। সে নাকি অনেক দিন ধরেই টাকা জমিয়েছে কলিকে তার মনের মতো একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য। কোনো খুঁত রাখতে চায় না সে। গাড়িতে আদির কাঁধে মাথা রেখে যেতে যেতে নিজেকে খুব সুখী মনে হলো কলির। বিশাল বড় কোনো চাকরি করে না আদি, প্রচুর টাকা পয়সা নেই তাদের, কিন্তু যে সুখ আর ভালোবাসা আদি তাকে দিয়েছে
তার জন্য তার কাছে কৃতজ্ঞ কলি। মন্দারমণিতে পৌঁছে রিসর্টের সামনে গাড়ি থেকে নেমে চোখ জুড়িয়ে গেল কলির। কি সুন্দর চারপাশটা! ছোট ছোট কটেজগুলো একেবারে ছবির মতো লাগছে। এরকমই তো চেয়েছিল কলি। মাঝখানে বিশাল বড় সুইমিং পুল। সমুদ্রের একদম তীরে হলেও অনেকেই সুইমিং পুলে মজা করছে। আনন্দে নেচে উঠল কলির মন। সে কোনোদিন সুইমিং পুলে নামেনি। এই দুদিন প্রাণ ভরে মজা করবে। কলির হাত ধরে রিসেপশনে গেল আদি। খুব সুন্দর সাজানো রিসেপশন। একদিনের চার্জ শুনে ভিড়মি খাওয়ার জোগাড় হলো কলির। আদির কানে কানে ফিসফিস করে সে বলল, এখান থেকে চলো, এত টাকা দিয়ে এখানে থাকতে হবে না। হাসি মুখে তাকে আশ্বস্ত করল আদিত্য। সে সব জেনেই এখানে এসেছে। কলিকে একদম চিন্তা করতে না বলল সে। খুশি হয়ে গেল কলি। সইসাবুত করতে লাগলো আদিত্য। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ কলির চোখ পড়ে গেল দূরে সোফায় বসা লোকটার দিকে। আর সঙ্গে সঙ্গে শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত নেমে গেল তার। বিক্রম! বিক্রম এখানে? কি করবে কিছু বুঝতে পারল না কলি। ঠিক সেই সময় আদিত্য বলল, চলো 302 নাম্বার। আদিত্যর হাত জাপটে ধরে কটেজের দিকে এগিয়ে গেল কলি। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে তার। বিক্রম এখানে কি করছে? সে যদি কলির কোনো ক্ষতি করার চেষ্টা করে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, চা খেয়ে সমুদ্রের ধারে যাব, নিজেদের কটেজে ঢুকে বলল আদি। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, শুকনো মুখে জানালো কলি। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি বরং একটু চা খেয়ে আসি। রিসেপশনের পাশেই দেখলে না ক্যাফেটেরিয়া, ওখান থেকে, বলল আদি। মনে মনে ভয় পেলেও মুখে কিছু বলল না কলি। চলে গেল আদি। চুপচাপ বেডের ওপর বসে থাকলো কলি। আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল তার। একটা আননোন নাম্বার। ফোনটা ধরে কাঁপা কাঁপা গলায় হ্যালো বলল কলি। বিক্রম বলছি। কেমন আছো কলি? দেখে তো মনে হচ্ছে বেশ সুখেই আছো। বিয়ে করেছো। আচ্ছা, কেমন হবে বলো তো যদি তোমার হাজব্যান্ডকে সব বলে দিই আমি? রিসেপশনের দিকে যেতে দেখলাম ওনাকে। বলেই বিচ্ছিরিভাবে হেসে উঠল বিক্রম। কলির পায়ের তলার মাটি কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না তার। বিক্রমের নাম্বার তো ব্লক করে দিয়েছিল সে। এটা নতুন নাম্বার। হ্যালো কলি, শুনতে পাচ্ছ? আরে আমি ওসব কিছুই করব না। তুমি শুধু আমার ঘরে এসে আমার সঙ্গে একবার দেখা করে যাবে। তোমার ঠিক পাশের কটেজেই আছি আমি, 303। এক্ষুনি এসো, বলে ফোন কেটে দিল বিক্রম। ফোন রেখে বিছানায় পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল কলি। অতীতের ঘটনাকে দুঃস্বপ্ন বলে ভুলে যেতে চেয়েছিল সে, কিন্তু আবার তার সামনে সেই অতীত এসে তাকে ভয় দেখাচ্ছে। তার বর্তমানটাকে তছনছ করে দিতে চাইছে। খানিকক্ষণ কান্নাকাটি করে উঠে দাঁড়ালো সে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মন শক্ত করল সে। যাবে সে বিক্রমের সঙ্গে দেখা করতে। ধীর পায়ে রুম থেকে বাইরে বেরিয়ে এলো সে। 303 নাম্বার কটেজের দরজায় গিয়ে কড়া নাড়ল। দরজা খুলে দিল বিক্রম। ভেতরে এলো কলি। চেয়ারে বসল বিক্রম। তার সামনেই দাঁড়িয়ে রইল কলি। বলো, কি বলতে চাও? দৃঢ় গলায় জানতে চাইল সে। মনে আছে কলি, তোমার মায়ের জন্য 1 লাখ টাকা খরচ করেছিলাম আমি? আমাকে সেই টাকাটা শোধ দিতে হবে তোমাকে, না হলে তোমার হাজব্যান্ডকে সব জানিয়ে দেব আমি। বলবো তুমি চোর,
টাকার লোভে আমার সঙ্গে এক বাড়িতে থাকতে তুমি, চোখ ছোট করে বলল বিক্রম। কলির মনে হলো তার চোখের সামনে পৃথিবীটা কেঁপে উঠল। তার এত সাধের সংসার, তার প্রিয় আদি, সব কিছু আবার নষ্ট করে দিতে চাইছে এই শয়তানটা। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তার। হঠাৎ মায়ের কথা মনে পড়ল কলির। মা সবসময় বলতো, সব সময় সত্যের পথে চলবি। প্রথমে কঠিন মনে হলেও শেষ হাসিটা ঠিক তুই হাসতে পারবি। মন শক্ত করল কলি। কিছুতেই দুর্বল হলে চলবে না। মুখ উঁচু করে সে বলল, তোমাকে আর সেই কষ্টটা করতে হবে না বিক্রম। আমি এক্ষুনি যাচ্ছি আমার হাজব্যান্ডকে সব বলতে। কথাগুলো বলেই পেছন ফিরে গটগট করে বেরিয়ে এলো কলি। এটা বিক্রম একেবারেই আশা করেনি। মুহূর্তের মধ্যেই তার মুখটা কেমন চেঞ্জ হয়ে গেল সেটা নজরে পড়েছে কলির। তার মনে হলো মাথার ওপর থেকে যেন বিরাট একটা বোঝা নেমে গেল। এতদিন যে অতীতটা বুকের ভেতর চেপে বসে একটু একটু করে তাকে কুরে কুরে খেত, সেটার ঘাড় ধরে বার করে গলা টিপে মেরে দিতে পেরেছে সে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। সে জানে না আদি সব শুনে কি বলবে। হয়তো খুব রাগ করবে, হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আজ সব কিছু বলে দিয়ে এই বোঝা থেকে মুক্ত হবে কলি। কোনো দিকে না তাকিয়ে সোজা ক্যাফেটেরিয়াতে চলে এলো সে। তাকে দেখে খানিকটা অবাক হলো আদি। তারপর সঙ্গে সঙ্গে এক কাপ চা আর কেকের অর্ডার দিল। বসো বসো, এসে যখন পড়েইছ চা খেয়ে নাও, ভালো লাগবে, হাসি মুখে বলল আদি। আমি তোমাকে কিছু বলতে চাই আদি। কি বলবে বলো? কলির থমথমে মুখ দেখে খানিকটা ঘাবড়ে গেল আদিত্য। একে একে সব খুলে বলল কলি। মায়ের অসুস্থতা, তার অসহায়তা, বিক্রমের সঙ্গে সম্পর্ক, কোনো কিছুই লুকালো না সে। বিক্রম এখন এই রিসর্টেই আছে আদি। ও আমাকে এখনই বলেছে টাকা না দিলে তোমাকে সব কিছু জানিয়ে দেবে। আমার ভুল হয়ে গেছে আদি, বিশ্বাস করো। আমি এতদিন এসব তোমাকে জানাইনি, কারণ আমি এগুলো ভুলে যেতে চেয়েছি। তুমি আমাকে ক্ষমা করো। বলে দিয়ে মুখ নিচু করে বসে থাকলো কলি। আদির দিকে তাকানোর সাহস নেই তার। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে আদি কিছুতেই তাকে মাফ করবে না, কিন্তু বেশ কয়েক সেকেন্ড কেটে গেলেও আদির দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তবে কি রাগ করে উঠে গেল আদি? এমন সময় সে শুনতে পেল, দেখি মুখ তোলো। কলি মুখ তুলতেই পকেট থেকে রুমাল বার করে সযত্নে তার চোখ মুছে দিল আদিত্য। নরম গলায় বলল, আমি তো আছি নাকি? একা একা এত কষ্ট পাওয়ার কি আছে? আর তুমি তো কোনো ভুল করনি। তুমি অনেক সাহসিকতার কাজ করেছো কলি। তুমি মায়ের চিকিৎসা করিয়েছ, তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। বলে কলির পিঠে হাত রাখল আদিত্য। ধীরে ধীরে কলির সারা অস্তিত্ব জুড়ে যেন একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল। সে ভাবতেই পারেনি আদি তাকে এতটা বুঝবে। উঠে এসে তার পাশে বসলো আদি, তার হাতে হাত রাখল। পরম নিশ্চিন্তে তার কাঁধে মাথা রাখল কলি। তাকে কেক খাইয়ে দিল আদি। সেও একটু টুকরো ভেঙে আদির মুখে দিল। খাওয়া শেষ হতে আদি বলল, চলো বিক্রমের সঙ্গে দেখা করে আসি। শুনে আঁতকে উঠল কলি। না আদি, বিক্রম খুব খারাপ লোক, ওর সঙ্গে লাগতে চেও না। তার ওপর ওর অনেক পয়সা, চাইলে সব কিছু করতে পারে ওরা। চলোই না দেখি। কলির হাত ধরে উঠে দাঁড়ালো আদি।
সোজা গিয়ে বিক্রমের দরজায় কড়া নাড়ল। দরজা খুলে কলিকে দেখে বিক্রমের মুখে হাসি ফুটে উঠল। ঠিক তখনই পেছন থেকে সামনে এলো আদি। তাকে দেখে মুখের হাসি মিলিয়ে গেল বিক্রমের। আপনি কিছু বলতে চাইছিলেন আমাকে? মানে কলি আপনার থেকে টাকা নিয়েছিল মায়ের ট্রিটমেন্টের জন্য, আপনার সঙ্গে একসঙ্গে থাকতো, তারপর আপনার অত্যাচারে একদিন পালিয়ে আসে আপনার বাড়ি থেকে। এখন আপনি ওকে ব্ল্যাকমেল করছেন। এসব আমি জানি, কলির কাছ থেকেই শুনেছি। বাকি কিছু বলার আছে আপনার? সোজাসুজি জিজ্ঞেস করলো আদিত্য। বিক্রমের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘাবড়ে গেছে। আমতা আমতা করে বলল, না মানে। তাকে কিছু বলতে না দিয়ে একেবারে গর্জন করে উঠল আদি। আর কোনো দিন যদি আমার স্ত্রীর ধারে কাছে আপনাকে দেখেছি না, আপনার হাল খারাপ করে দেব আমি। আর কোনো দিন যদি ওকে মেসেজ বা ফোন করেছেন, তাহলে সোজা পুলিশের কাছে যাব। কোনো দিন কেন, আজই আপনার নামে একটা কমপ্লেন করে রাখবো আমি। আদির এরকম রূপ কোনো দিন দেখেনি কলি। গর্বে বুকটা ভরে গেল তার। তাকে বাঁচানোর জন্য নরম সরম ভালো মানুষ আদি এরকম রুদ্রমূর্তি ধারণ করতে পারে তা সে ভাবতেই পারেনি। আমার টাকা উসুল করার জন্য আমি তো চেষ্টা করবই না, গলায় জোর আনার চেষ্টা করলো বিক্রম। আপনার ওই টাকা তো কবেই শোধ হয়ে গেছে বিক্রমবাবু। কলি দাসীর মতো খেটে আপনার অত্যাচার সহ্য করে দিনের পর দিন আতঙ্কে কাটিয়ে সেই টাকা শোধ করে দিয়েছে। এবার ওকে মুক্তি দিন। এমন গলায় কথাগুলো বলল আদি যে বিক্রম আর কোনো কথা বলতে পারল না। চলে এসো কলি বলে কলির হাত ধরে বেরিয়ে এলো আদি। কলির মনে হলো তক্ষুনি জড়িয়ে ধরে আদিকে। ভীষণ আনন্দ হচ্ছে তার। বুকের মধ্যে থেকে যেন বিশাল একটা পাহাড় নেমে গেছে। চিরদিনের জন্য বিক্রম নামক আতঙ্ক থেকে মুক্তি পেয়ে গেছে সে। আর তার কোনো কিছু লুকানোর নেই, কোনো ভয় নেই। তার আদি তাকে ভুল বোঝেনি। এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের আর কিছু নেই কলির কাছে। তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর এখানে থাকবো না, আমরা বাড়ি ফিরে যাব, বাইরে এসেই বলল আদি। মনটা খারাপ হয়ে গেল কলির। বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না, আবার মন্দারমণিতে থাকতেও আর ইচ্ছে করছে না। কথাটা বলতেই আদি বলল, ঠিক আছে চলো দীঘা যাই। সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল কলি। ঘণ্টা তিনেক পর দীঘার হোটেলে ব্যালকনিতে চা নিয়ে বসে সমুদ্র দেখতে দেখতে একে অপরের কাছে প্রতিজ্ঞা করল আদিত্য আর কলি, কোনো দিন কেউ কারো কাছে কিছু লুকাবে না তারা। যাই হোক না কেন সব এসে বলবে। জীবনে যা কিছু বাধা বিপত্তি আসুক না কেন, হাতে হাত রেখে তার বিরুদ্ধে লড়াই করে যাবে তারা।